দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আছি যমুনার সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করা হয়েছে। দফায় দফায় সংঘর্ষ চলছে দর্শক, সাউন্ডের এবং টিয়ারশেল নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনী। খেলা জমে গেছে। আগামী 7 দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে বাংলাদেশে। কাঙ্ক্ষিত 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে না। আগামী 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল মিটিং হওয়ার কথা রয়েছে পশ্চিমা দাতাগোষ্ঠী এবং দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে। ধারণা করা হচ্ছে সেই বৈঠক থেকেই নির্ধারণ হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে নাকি সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। ফেব্রুয়ারির 6, 7, 8 তারিখের মধ্যে কোনো একটা ক্যাওয়াজ তৈরি হতে পারে, রাজনৈতিক ক্যাওয়াজ তৈরি হতে পারে, যে ক্যাওয়াজটাকে কেন্দ্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ব্যাপারগুলো সামনে চলে আসতে পারে। সেগুলোর কি একটা লক্ষণ দেখা যাচ্ছে? কোনো কি বার্তা দিচ্ছে এই ব্যাপারটা? সরকারের একটা কমিটমেন্ট ছিল যে এই নির্বাচন বিশ্বের সেরা নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত অনেকেই বলছেন যে মাঠে নির্বাচনটা জরুরি। কারণ তারা বলছেন যে প্রায় 30 থেকে 40% ভোট হচ্ছে আওয়ামী লীগ ক্যারি করে। সেই ভোটাররা মাঠে নেই, তারা চুপচাপ, এবং আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় আওয়ামী লীগের অভাবটা আসলে পূরণ করার মতন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যে কোনো সময় জাস্ট একটি ঘটনা শুরু হয়ে তোলপাড় সৃষ্টি হয়ে জমে ওঠে, নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফিরে যেতে পারে, পাল্টে যেতে পারে এবং দেশ এক অনিবার্য পরিস্থিতির দিকে যেতে পারে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার সত্যি সত্যি নির্বাচন বন্ধ হতে চলেছে? কারণ ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে এবার খোদ সরকারের মধ্য থেকেই নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনার কাছে কি মনে হয়, এই যে নির্বাচনের আর বাকি আছে মাত্র 5 থেকে 6 দিন, ঠিক এই মুহূর্তে কি নির্বাচন বন্ধ হতে পারে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কারণ খেলা জমে গেছে। আগামী 7 দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে বাংলাদেশে। আপনি কি জানতে চান কি খেলা জমে গেছে? আপনি কি জানতে চান বাংলাদেশে আগামী 7 দিনে কি কি ঘটতে যাচ্ছে? তাহলে খানিকটা সময় আমাদের সঙ্গে কাটান। আগামী 7 দিনে প্রথম যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে কাঙ্ক্ষিত 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে বাতিল হচ্ছে নির্বাচনটি, সেটি একটু পরে বলছি। তার আগে জেনে আসি ইউনূস সরকারের উপদেষ্টারা কেন পালাচ্ছেন। ঢাকা পোস্ট পত্রিকার শিরোনাম হচ্ছে, মেয়াদ শেষের আগেই লাল পাসপোর্ট ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা শিরোনাম করেছে, উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট। পত্রিকার রিপোর্ট বলছে, ক্ষমতা শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যাওয়ার জন্য বেশ কয়েকজন উপদেষ্টা সরকারি লাল পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত সবুজ পাসপোর্ট নিয়েছেন। কিন্তু একটি অনুসন্ধানী সূত্র বলছে, সকল উপদেষ্টারা আগামী 7 দিনের মধ্যে দেশ ছাড়তে যাচ্ছেন এবং ডক্টর ইউনূসের জন্য রেডি রাখা হয়েছে স্পেশাল একটি বিমান, যেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম সহ আরও অন্তত প্রথম সারির 30 জন এনসিপি নেতা ডক্টর ইউনূসের সঙ্গে দেশ ত্যাগ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহারা পালাচ্ছেন কেন? সোজা উত্তর, নির্বাচনটি বাতিল হওয়ার তথ্য তারা জানেন। সেক্ষেত্রে নির্বাচনটি বাতিল হয়ে যদি একটি কেয়ারটেকার সরকার গঠিত হয় তাহলে তারা আর দেশ ত্যাগ করতে পারবেন না। তারা যদি দেশ ত্যাগ করতে না পারেন তাহলে তারা কি করবেন? কিংবা কি করতে পারেন সে কথা একটু পরে আসছি। তার আগে পেছনে ফেলে আসা গুরুত্বপূর্ণ কথায় আসি। আমি প্রথমেই বলেছি 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না। নির্বাচন না হওয়ার প্রথম কারণ উপদেষ্টাদের পালানোর হিড়িক। নির্বাচনটি না হওয়ার দ্বিতীয় কারণ আন্তর্জাতিক চাপ। আপনারা জানেন, গত 30 ডিসেম্বর নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন কমিশন থেকে
26টি দেশ এবং 7টি সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনটি আওয়ামী লীগবিহীন হওয়ায় কিংবা দেশের প্রায় অর্ধেক ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করার কারণে জাতিসংঘ, আমেরিকা, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভারত সহ অসংখ্য দেশ এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি হলো একটি দিক। আরেকটি দিক হচ্ছে ভারত। বাংলাদেশ ভারতের সীমানা কিংবা অবস্থানগত কারণে বাংলাদেশের নিরাপত্তা, শান্তি কিংবা আইন শৃঙ্খলার উন্নতি কিংবা অবনতির সাথে মিশে আছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর শান্তি শৃঙ্খলা। ভারত তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায়, যাতে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা না ঘটে। আর সে লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ভারত। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা। মূলত আমেরিকার ইশারাতেই আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচনের পথে হাঁটছিল ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু না, তা আর করতে পারছেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কেন পারবেন না? কারণ ভারতের কাছে ব্যবসায়িক কারণে আমেরিকার নথি স্বীকার এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে চুক্তি সম্পাদন করা এবং গভীর রাতে মোদি ট্রাম্পের প্রায় 20 মিনিটের ফোন আলাপ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের ব্যবসায়িক চুক্তি, পশ্চিমা দুই দেশের রাষ্ট্রদূতের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক মূলত বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনকে কেন্দ্র করেই। এবং বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কিংবা আওয়ামী লীগবিহীন নির্বাচনের পর দেশে জঙ্গিবাদের উত্থান শীর্ষক আলোচনার জন্য আগামী 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল মিটিং হওয়ার কথা রয়েছে পশ্চিমা দাতাগোষ্ঠী এবং দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে। ধারণা করা হচ্ছে সেই বৈঠক থেকেই নির্ধারণ হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে নাকি সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। যদি নির্বাচনটি বাতিল হয়ে যায় তাহলে পালাতে না পারা উপদেষ্টারা এবং ছাত্র সমন্বয়করা জামাতকে সঙ্গে নিয়ে তাদের জীবন বাঁচাতে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র ব্যবহার করে দেশকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে তথ্য রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে। একটি নির্ভরশীল সূত্র বলছে, ভারতের সাথে পশ্চিমা বিশ্বের চুক্তি এবং ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে ভারতকে সমর্থন দেওয়ার কারণে ভারতের ইচ্ছে অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনটি বাতিল করা হবে এবং আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। সূত্রটি আরও বলছে, যদি সেটি না করা হয় তাহলে 12 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে একটি গৃহযুদ্ধের সৃষ্টি হবে। তার মানে নির্বাচন হলেও সংঘাত, না হলেও সংঘাত। আর সেটি খোদ সেনাপ্রধান হয়তো বুঝে গেছেন। তাই তো তিনি যেমনি নিজের নিরাপত্তা জোরদার করেছেন, তেমনি নৌবাহিনীর প্রধান 7টি যুদ্ধজাহাজ, 5000 নৌবাহিনীর সদস্যকে প্রস্তুত রাখার কথা বলছেন। আরেকটি সূত্র বলছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও পরে দলের করণীয় কি সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিল্লির বাসভবনে দলের শীর্ষ নেতাদের সাথে 4 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো আমি আরেকটি এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে একটি সিদ্ধান্তের ব্যাপারে সূত্র বলছে, আওয়ামী লীগ 10 থেকে 11 তারিখ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকিয়ে রয়েছেন। যদি আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের নির্বাচনের সমস্যা সমাধান করতে ব্যর্থ হয় এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয়, তাহলে তার আগে যে কোনো দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কাজে আগামী 7 দিন হতে পারে শান্তিময় একটি বাংলাদেশ কিংবা হতে পারে একটি সংঘাতপূর্ণ বাংলাদেশ। কারণ বাংলাদেশে বসবাসকারী ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের চলাফেরার জন্য বিশেষ সতর্কতা জারি করেছেন। অন্যদিকে ভারত স্পেশাল বিমান পাঠিয়ে তাদের কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেছেন। ডিয়ার ভিউয়ার্স, 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন বাতিল না হয় তাহলে আওয়ামী লীগের কি করা উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে। নির্বাচনের যখন আর মাত্র 4-5 দিন বাকি, তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোরতর রণক্ষেত্রে পরিণত হয়েছে। যমুনার সামনের জায়গা সরকারের পে স্কেল কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা নাকি নেমে এসেছেন। বেশিরভাগ সংবাদ মাধ্যমে এদেরকে আন্দোলনকারী বলে অভিহিত করছেন, মানে এদের কোনো রাজনৈতিক দল মতের পরিচয় পাওয়া যাচ্ছে না। হাজারে হাজারে এরা নেমে এসে পুলিশের সামনে
সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন, নিশ্চয়ই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, ছবি ভিডিও দেখেছেন, জল কামান দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে, লাঠিচার্জ করে কিছুতেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না। মানে এই পরিস্থিতি যে যমুনার সামনে নির্বাচনের 4-5 দিন বাকি থাকতে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে, বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে এই নাটক এক রকমের সাজানো হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতিটাকে বেশ গরম করে তুলতে। এখন এই পরিস্থিতি গরম করে তোলার উদ্দেশ্য কি সে নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করে তোলা যেতেই পারে। এক রকমের দিন রাতের নাটকের ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলায় বেরিয়ে এসেছে পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা রাত থেকে গতকাল সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। ওসমান হাদির পরিবারের সদস্য, মানে পরিবারের ভাই বোনকে তো 2 কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের দূতাবাসের চাকরি। পরিবারের সদস্য বলতে ওসমান হাদির স্ত্রী এবং তার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এসে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তারা আবার বলেছেন তাদের এই লাগাতার অবরোধ ছেড়ে তারা কিছুতেই যাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনূস বেরিয়ে এসে বলবেন যে জাতিসংঘ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত করবে। মানে ওসমান হাদির সহকর্মী, ওসমান হাদির স্ত্রী একদমই বিশ্বাস করেন নাই। সরকার ওই যে একটা চার্জশিট দেওয়ার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের কোনো ওয়ার্ড কাউন্সিলর তিনি অর্থ দিয়ে ছাত্রলীগের কোনো এক সাবেক কর্মীকে দিয়ে এই গুলি করিয়েছেন, এটার যে একটা গল্প তারা সাজিয়েছিল এবং সেই হত্যাকারীকে ভারত ষড়যন্ত্র করে ভারতে নিয়ে চলে গেছে, এতে তারা কনভিন্স না। তারা একেবারেই বারবারই তারা সভা সমাবেশেও বলেছে এই সরকার জানে তারা হত্যা করিয়েছে, কাজেই এই সরকারকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে দিতে হবে বা একটা বিশ্বাসযোগ্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। একদিকে হাদির ইনকিলাব মঞ্চ যমুনার সামনে, একদিকে সাধারণ কর্মচারীরা যমুনার সামনে। এর মতলবটা কি? মতলব খুঁজতেই হবে, কারণ গত 16-17 মাসে এটুকু আমরা নিশ্চিতভাবে জানি যে এই সরকার না চাইলে সরকারি কর্মচারীদের এই সময়ে রাস্তায় নেমে আসার সাহসী করবার কথা না। দেখেন, পে কমিশনের বিষয়টা নিয়ে সরকার একদম ইচ্ছাকৃতভাবে কর্মচারীদের খেপিয়েছে, সরকারি কর্মচারীদের খেপিয়েছে এবং রাজপথে একটা আন্দোলনের ব্যবস্থা সাজিয়েছে। কেমন? গত বছর জুলাইয়ে সরকার ঘোষণা দিল 6 মাসের মধ্যে তারা পে কমিশন বাস্তবায়ন করবে। এ দফায় প্রায় এ খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে এলো যে সরকার যাওয়ার আগেই পে কমিশন, নবম পে কমিশন তারা বাস্তবায়ন করে যাচ্ছে। হঠাৎ করেই এরপর তারা ঘোষণা দিল যে তারা এই কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার বলেন, যে সরকার কিনা বন্দর বিক্রি নির্বাচিত সরকারের জন্য রাখছে না, চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন, একের পর এক যুদ্ধ বিমান কেনা কিংবা 25টা বোয়িং বিমান কিনে ফেলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে, কোনো কিছু নির্বাচিত সরকারের জন্য রাখছে না, তারা কিনা নবম পে কমিশন বাস্তবায়নটা ঝুলিয়ে রাখলো যে এটা নাকি নির্বাচিত সরকার এসে করবে। আরো আশ্চর্যের বিষয়, অর্থ উপদেষ্টা সম্প্রতি এটাও বলেছেন যে অর্থের ব্যবস্থাও নাকি অন্তর্বর্তী সরকার করে গেছেন যাতে নির্বাচিত সরকার এসেই এটা বাস্তবায়ন করতে পারেন, কিন্তু তবু তারা বাস্তবায়ন করবেন না। এখন যারা আন্দোলনে নেমেছেন তারা প্রথম আলো পত্রিকায় দেখবেন যে এই যেই আন্দোলনকারীরা এরা নাকি সরকারি কর্মচারী, তারা নাকি পুলিশের বাধা, লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল সব মানে একেবারে প্রতিরোধ করে যেভাবে তারা আন্দোলন করছেন, প্রায় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কথা মনে পড়ছে। মানে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেভাবে স্লোগান দিচ্ছেন, মানে কয়েক মাস অপেক্ষা করবেন না, প্রয়োজনে আজ পুলিশের গাড়ির সামনে মরে যাবেন, এমন যে একটা পরিস্থিতি নিয়েছেন এই আন্দোলনকারীরা। সাধারণ নাকি তারা কর্মচারী, তারা বলছেন, প্রথম আলোতে লিখছে যে তারা বলছেন তারা জানেন একটা দলের আপত্তির মুখে সরকার পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না। তাহলে বোঝেন কোন দলের আপত্তির মুখে সরকার বাস্তবায়ন করতে পারছে না। এই নাটকটা যে সাজানো হয়েছে এর ফলাফলে তার মানে এক হতে পারে এই আন্দোলন আরো মারমুখী হয়ে উঠতে পারে, পুলিশ এবং সরকারি কর্মচারীদের মধ্যে এমন দ্বন্দ্ব বেঁধে যেতে পারে যে নির্বাচনের আগে সরকারি কর্মচারীরা বলতে পারেন যে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না কারণ তাদের সহকর্মীদের গায়ে হাত উঠেছে। অথবা হতে পারে যে পক্ষটি আপত্তি করে নাই, মানে আর একটা পক্ষ আপত্তি করবে কেন বলুন তো, অন্তর্বর্তী সরকার যদি এর অর্থের সংস্থান করেই রেখে যান তাহলে যে সরকারি ক্ষমতায় আসবেন সে সরকার এসে তো আরো জনপ্রিয়তা পাবেন যে তাদের সময়ে নবম কমিশন বাস্তবায়িত হয়ে গেছে, তারা আসা মাত্র। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে সরকার এই সময়ে নবম পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না। এবং এর মানে দাঁড়াচ্ছে এই যে এই কর্মকর্তা কর্মচারীদেরকে এখন যদি অপর পক্ষ এসে বলে দেন যে তারা সরকারে আসলে তারা নিশ্চিতভাবে নবম পে কমিশন বাস্তবায়ন করবেন, তাহলে তো খেলা ঘুরে গেল। তাহলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা লাখে লাখে সংখ্যায় বাংলাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের এক রকমের সরাসরি সমর্থন তার মানে তখন অপর পক্ষটি পাবে। মানে এই যে সাধারণ কর্মচারীরা, মানে সাধারণ ছাত্রছাত্রীদের অনেক আন্দোলন তো আমরা দেখেছি, কাজে এই যে সাধারণ কর্মচারীরা নেমেছেন, প্রথম
প্রথম আলোতে শুধুমাত্র দেখছি যে তাদের কাছে একটা ব্যানার ছিল, যেই ব্যানারে তারা সাধারণ কর্মচারী দাবি আদায় পরিষদ নামের এক ব্যানার নিয়ে তারা নেমেছেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলনে এসেছেন তারা তার মানে কোন পক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষটি তাদেরকে নামিয়েছে অপর রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে, সেটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে। মতলবটা কি, যমুনার ভেতর কি ষড়যন্ত্র চলছে যমুনার সামনে এ নাটক সাজাতে, এবং এতে একদিকে যেমন নির্বাচনের ফলাফল পুরোপুরি ভাবে এখন যদি এসে সংহতি প্রকাশ করেন একটি পক্ষ, তাদের পক্ষে চলে যেতে পারে। অপরদিকে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ইউনূস সরকারি যদি বেরিয়ে বলেন যে নবম কমিশন আমরা বাস্তবায়ন করে দিচ্ছি, তাহলেও এই যে একটি পক্ষ সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি চাইছিলেন না, এটা যদি প্রমাণ হয়ে যায় এবং এর বিপরীতে ইউনূস সরকার তাদের পাশে এসে দাঁড়ান, তাহলেও কেল্লা ফতে ইউনূস সরকারের জন্য। এরপরে নির্বাচন হলো কি হলো না, নির্বাচনের পর তারা ক্ষমতা হস্তান্তর করলেন কি করলেন না, এই উপদেষ্টা পরিষদে যদি মাসের পর মাস যমুনায় বসে সরকার চালিয়ে যান, কোনো অসুবিধা নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি, তারা আছেন রাস্তায়। অন্যদিকে দেখেন ইনকিলাব মঞ্চের রাস্তায় নামার ব্যাপারটা। ইনকিলাব মঞ্চ জানুয়ারি মাস থেকেই বারবার রাস্তায় নেমেও কোনো ফল পাচ্ছে না, কারণ সরকার অন্যদিকে তার ভাইকে বোনকে, মানে হাদির মৃত্যুর পর তো আমি দেখলাম যে এই পরিবারের সবাই নেতা, আমরা দেখলাম ভাইও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনকে ভাইকে সরকারের খুশি করে ফেলা হয়েছে। একমাত্র ইনকিলাব মঞ্চের এই যে জাবের জুমা, মানে হাদির যে একেবারে সহকর্মী, দল তো আর বিশেষ কোনো বড় নয়, তারা আর হাদির স্ত্রী তারা এখনো বিচার চাইছেন। তারা কয়েক দফায় কিন্তু নেমেছেন রাস্তায় তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে নানা জায়গায় এর মধ্যে সভা সমাবেশ সবই হয়েছে। সরকার কর্ণপাত তো করেই নাই, সরকার একরকম সম্পূর্ণ তো মিডিয়া ব্ল্যাকআউটের ব্যবস্থা করেছে। মানে হঠাৎ করে দুদিন ধরে লাগাতার অবরোধ চললে কোনো এক কোনায় হঠাৎ খবর দেখবেন, তারপর যদি ইনকিলাব মঞ্চের পেজে যান তখন দেখবেন সারা দেশব্যাপী এরা লাগাতার কর্মসূচি চালাচ্ছেন, কিন্তু সরকার একদম এদের কোনো দাবির দিকে আর সাড়া দিচ্ছেন না, কারণ সরকারের যা দেওয়া নেওয়ার সব হয়ে গেছে। কাজে এখন আর যে ইউনূস হাদির জানাজায় গিয়ে বলে এসেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করতে হবে, তারপর যেই রিজওয়ানা হাসান, যেই আসিফ নজরুল বলেছিলেন 7ই জানুয়ারির মধ্যে তারা বিচার প্রক্রিয়া শুরু করবেন, কারো মুখ দিয়ে আর কোনো কথা নাই। এরা গিয়ে বসেছেন আবার যমুনার সামনে, এবং এই যে তারা বলছেন লাগাতার আন্দোলনে তারা থাকবেন যতক্ষণ জাতিসংঘের তদন্তের ব্যবস্থা না করা হবে, তাদের এই দাবির যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ তারা দেখেছেন ইউনূস চেয়েছেন আর 2024 জুলাই আগস্ট আন্দোলনের একটা প্রতিবেদন, আনঅফিসিয়াল অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে দিয়েছেন জাতিসংঘের ভলকার টুর্ক তার বন্ধু ইউনূসকে। কাজেই হাদির পরিবার, হাদির বন্ধু বান্ধব তো ভাবতেই পারেন যে ইউনূস চাইলেই জাতিসংঘের তদন্ত হতে পারে, এবং নিশ্চয়ই হতে পারে, কিন্তু এ বিষয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে হাদির এই মানে তদন্ত যাতে জাতিসংঘকে দেওয়া হয়, এই লাগাতার অবস্থানের সঙ্গে এসে সংহতি প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টির যে নেতা এখন হাদির আসনে দাঁড়িয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। দেখেন জামায়াতে ইসলামী মানে নাসির উদ্দিন পাটোয়ারিদের যে মানে মূল সংগঠন, সেই জামায়াতে ইসলামী যে ইশতেহার প্রকাশ করেছে, সেই ইশতেহারের মলাটে তারা ছবি দিয়েছে তাদের 3 শহীদের, এক আবরার ফাহাদ বুয়েটের, 2 আবু সাইদ 2024 রংপুরের শহীদ, অন্যদিকে আরেকজনের ছবি তারা দিয়েছে সেটা হাদির ছবি। এখন হাদির স্ত্রী, হাদির দল লাগাতার অবস্থানে থাকলে জামায়াতে ইসলামীর কি সেখানে এসে যোগ দেওয়া যুক্তিসঙ্গত নয়? তারা কি সেখানে যোগ না দিয়ে পারবে? নাসির উদ্দিন পাটোয়ারি যে এসে যোগ দিয়েছেন, এই নাসির উদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রত্যেকে আঙুল তুলেছিলেন ঢাকা 8-এর মির্জা আব্বাসের দিকে, যে মির্জা আব্বাসী হাদিকে হত্যা করিয়েছিলেন। তাদের মনে সন্দেহ আসলে বিএনপিকে ঘিরে। ওই যে পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসির উদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারের থাকাটা আরো লম্বা হয়? দেখেন যাই ঘটুক না কেন, ক্ষমতার চাবিকাঠি ইউনূস সরকারের হাতে রাখার ব্যবস্থা নিশ্চয়ই যমুনার সামনের এই নাটকগুলো দিয়ে হচ্ছে। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো আশঙ্কা ছাড়া পুলিশের বিরুদ্ধে নাম, পরিচয়, চেহারা খুলে এমন আন্দোলন গড়ে তুলছেন নির্বাচনের আর 4 দিন বাকি থাকতে। মনে রাখবেন, এই কোনো আন্দোলন নাটকের একটিও কারো সরাসরি নির্দেশ ছাড়া, কারো রাজনৈতিক ফায়দা ছাড়া এই সময়ে ঘটতেই পারে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।